দেখো, আজকে আমরা পৃথিবী এবং মহাকর্ষ এই দুটো পড়বো। পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়ে আমরা কি কি পড়বো? মহাকর্ষ কি, মহাকর্ষ বল কি, এই বিষয়গুলো পড়বো। মহাকর্ষ এবং অভিকর্ষ এদের মধ্যে পার্থক্যটা ব্যাখ্যা করতে পারবো। অভিকর্ষ যে ত্বরণ এই বিষয়টা ক্লিয়ার করব। ভর এবং ওজন, ভর এবং ওজন বিষয়টা তোমরা একই মনে করো, বাট আজকে আমরা এটার ভুলটা ভাঙবো যে ভর কি ওজন কি। এরপর হচ্ছে অভিকর্ষ বস্তুর প্রভাবে, বস্তুর ত্বরণের প্রভাবে বস্তুর ওজনের পরিবর্তন আমাদের জীবন অভিকর্ষ ত্বরণের অবদান উপলব্ধি। মানে আমরা যখন লিফটে উঠি তখন অভিকর্ষ ত্বরণের কারণে আমরা কি কি বাস্তবিক তোমার যে সিনারি হতে পারে এগুলো আমরা এখানে আলোচনা করবো। হ্যাঁ, সো ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা। আর লাইন বাই লাইন নোট করার জন্য ভিডিওটা রেকর্ড হচ্ছে। আমি ভিডিওটা ক্লাস শেষে দুপুর বা সন্ধ্যার মধ্যে রেকর্ডেড তোমরা পেয়ে যাবে গ্রুপে, চাইলে ওখান থেকে আবার করে নিতে পারবো। যাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু আবার টেনে দেখার প্রয়োজন হয় ক্লাস আবার করবা, দেন তুমি ওই সময় নোট করতে পারো বসে বসে বাসায়। ওকে, বাট আপাতত প্রতিটা কনসেপ্ট তোমাকে বুঝে যাইতে হবে এখান থেকে। দেখো, মহাকর্ষ বিষয়টা কি, আমি কিন্তু কিছুক্ষণ পর পর প্রশ্ন করব। বা মহাকর্ষ বল, সিম্পলি মনে রাখবা, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে কি বলবা? মহাকর্ষ বল। হ্যাঁ, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, সেটা হইতে পারে তোমার পৃথিবী, হইতে পারে পৃথিবীর মধ্যে যে কোনো কিছু বস্তু হইতে পারে, লাইক সাজিদ এবং এই একটা ফ্যানের মধ্যে যে আকর্ষণ, সাজিদ এবং এদিকে সাকিবুল এদের মধ্যে যে আকর্ষণ, পৃথিবীর যে কোনো দুইটা বস্তু, কিংবা এটা বলতে পারি আমার বিজ্ঞান বই এবং মঙ্গল গ্রহের মধ্যে যে আকর্ষণ, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু হচ্ছে না? তাহলে তোমার শর্ত অনুসারে যদি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে তুমি যদি আকর্ষণ চিন্তা করো, ওটাকে কি বলতে পারবা? মহাকর্ষ বল বলতে পারবা। তাহলে মহাকর্ষ বলের সংজ্ঞা বলো। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। দেখো, আমি যখন এই ধরো এখানে একটা ইয়ে ছিল না কাপড়টা, আমি ধরো এটা দিয়ে বুঝাই যে এটা এটা এখানে রশি বাঁধা আছে না একটা, আমি এরকম ঘুরাইতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, ঘোরানোর কারণটা কি বলতে, কেন ঘুরতেছে? এই যে তুমি যখন এখানে, এটা একটা রশি, রশিতে একটা তুমি পাথর বেঁধে দিছো, পাথরটা তোমার নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্তাকার পথে একটা ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে এখানে এই পাথরটা ঘোরার কারণ হলো তোমার এখানে একটা রশির টান বল আছে। রশির কি বল আছে? টান বল। যদি টান বলটা না থাকতো এই পাথরটা কিন্তু এখানে যখন আসে সেদিকে চলে যেত, যখন এখানে আসতো সেদিকে চলে যেত, এখানে আসলে এদিকে চলে যেত, এখানে আসলে এদিকে চলে যেত, কিন্তু যাচ্ছে না, সেটা তো সুন্দর মতো বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। কেন ঘুরতেছে? কারণ এখানে রশির একটা কি আছে? টান বল। তোমরা কখনো খেয়াল করছো? আমরা জানি এটা হলো যে সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে না? পৃথিবীর কথা চিন্তা করো, নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এক বছরে একবার ঘুরে আসে, 365 দিনে একবার ঘুরে আসে, আমরা সেটাকে বলি এক বছর। এক বছর। তাহলে এখানে খেয়াল করছো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা কি করতেছে? ঘুরতেছে। তোমার এখানে কি সূর্যের সাথে পৃথিবীর মধ্যে কোনো রশি বাঁধা আছে? তাহলে কেমনে ঘুরতেছে? নিশ্চয়ই এখানে কোনো অদৃশ্য বল কাজ করতেছে এই দুটো বস্তুর মধ্যে, যে বলে এই সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ কাজ করতেছে, যে আকর্ষণের জন্যই সূর্যটাকে কেন্দ্র করে পৃথিবীটা সুন্দর মতো আবর্তন করতে পারে। যেমনটা আমরা রশির ক্ষেত্রে দেখেছিলাম, এখানে রশিটাকে কেন্দ্র করে রশিটা টান বলের জন্য বস্তুটা ঘুরছে না? যেভাবে আমি এখানে যেটা ঘুরাইলাম, এখানে রশি ছিল না, রশিটার জন্য তো ঘুরছে। সেমভাবে এখানে তাহলে কোন বলের জন্য ঘুরতেছে? মহাকর্ষ বল। এখানে কোন বল কাজ করতেছে? মহাকর্ষ বল। তাহলে এটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ না? এটা হচ্ছে মহাকর্ষ বল। আমরা টোটাল 4 প্রকারের মৌলিক বল পড়ি। এটা হচ্ছে মহাকর্ষ, তাড়িত চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো তোমরা আপার ক্লাসে পড়বা। তো এই মহাকর্ষ বল হচ্ছে আমাদের প্রথম মৌলিক বল, এবং এটা আমাদের পৃথিবীর বলতে পারো সবচেয়ে, যে 4টা মৌলিক বল বললাম এই 4টার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বল হচ্ছে মহাকর্ষ বলটা। বুঝছো? তাহলে মহাকর্ষ বল মানে কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলবা? মহাকর্ষ বল বলবা। তো মহাকর্ষ বলে যদি উদাহরণ দিতে বলে কি বলবা? সূর্যের সাথে যেমন পৃথিবীর, তারপর তুমি যে কোনো তোমার চোখের সামনে যাই পড়ে সেটার মধ্যে দুইটা আকর্ষণ বলে দিতে পারলে এটা কি হবে? মহাকর্ষ বল। ওকে, তো আমরা
মহাকর্ষ বলের জন্য নিউটনের সূত্রটা পড়বো। হ্যাঁ, একটা নিউটনের সূত্র আছে মহাকর্ষ বলের মান কেমন হবে এটার জন্য। খেয়াল করো 66 পেজের এই সূত্রটা আমরা এখন করবো। মহাকর্ষ বলের জন্য নিউটনের সূত্র, এটা কিন্তু নিউটনের সূত্র না, নিউটনের সূত্র আলাদা। নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এগুলো তোমরা ফিজিক্সে গিয়ে পড়বা, পদার্থ বিজ্ঞানে গিয়ে পড়বা। এখানে আমরা এগুলো পড়বো না, আমরা এখানে পড়বো জাস্ট নিউটনের মহাকর্ষীয় সূত্রটা। বিষয়টা আলাদা কিন্তু। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা, নিউটনের মহাকর্ষীয় সূত্রটা খেয়াল করো। ধরো তুমি তো বললা পৃথিবীর যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলা হয়? মহাকর্ষ বল বলা হয়। ধরো প্রথম বস্তু হচ্ছে M1, দ্বিতীয় বস্তু হচ্ছে যে ধরো M2। মানে হলো M1 একটা বস্তু ধরো, M2 একটা বস্তু ধরো। M মানে কি জানো? মাস। মাস মানে হলো ভর। M মানে কি? মাস। মাস মানে ভর। M1, M2। ধরো দুটা বস্তুর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কত? আর বা ডি। কি ধরছে? ডি ধরছে? হ্যাঁ, ডি ধরছে। ডিস্টেন্স ডি ধরতে পারি। ওকে, ধরো সমস্যা নাই, আমরা তার দিয়েই করি, এখানে ডি ধরছে, একই কথা। সূত্রে যাচ্ছি তো। তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু আমরা ধরলাম M1 এবং M2। এটা ধরো ফাবিহা বা মাইশা, এটা ধরো তাওসি, ধরতে পারে, সমস্যা নাই, ইচ্ছা মতো। M1 এবং M2 মাঝখানের দূরত্বটা কত? ডি। এখন আমরা যদি বের করি এদের মধ্যে মহাকর্ষ বল কত, মহাকর্ষ বল কেমন হবে। নিউটন সাহেবের সূত্র মতে এফ মানে হলো ফোর্স, মহাকর্ষ বলের মানটা, মহাকর্ষ বলের মানটা হবে ভরের, এদের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক। মহাকর্ষ বলের মানটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মানে কি সমানুপাতিক? মানে কি এদিকে ভর যত বাড়বে মহাকর্ষ বলের মানটাও তত বাড়বে। বুঝছো? ধরো এটার বল 5 কেজি, যে বলটা আকর্ষণ করবে এটার বল যদি তুমি 10 কেজি করো, তোমার বলের মানটা, আকর্ষণ বলের মানটা আরো বেড়ে যাবে। তুমি যদি 15 কেজি করো, আকর্ষণ বলের মানটা আরো বেড়ে যাবে। সমানুপাতিক সম্পর্ক মানে কি? এদিকে বাড়লে এদিকেও বাড়বে, এদিকে বাড়লে এদিকে বাড়বে, এদিকে কমলে এদিকে কমলে, এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। প্রপোর্শনাল। তাহলে প্রথম সম্পর্ক কি? যে এখানে মহাকর্ষ বল কাজ করতেছে, মহাকর্ষ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক। মনে থাকবে? ভরের গুণফলের সমানুপাতিক। আরো একটা কথা বলুনি, এফ এর মানটা যে দূরত্ব আছে, দূরত্বের বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সরি, 1/d²। মানে হলো দূরত্ব যত বেশি হবে আকর্ষণের মানটা তত কমবে। স্বাভাবিক বিষয় না? তুমি দুইটা বস্তু এই পাশাপাশি রাখলো, যে আকর্ষণ যত দূরে নিয়ে যাবে আকর্ষণটা তত কমবে। এটাই যে আকর্ষণের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, 1/d²। এই জন্য বলতেছি ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। এটা দেখো গুণাকারে আছে না, এটা কি 1/d², মানে ভাগাকারে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝাচ্ছে। কথা বুঝছো? ব্যস্তানুপাতিক মানে কি? তুমি যখন এটা কমাবা এটা বেড়ে যাবে, এটা বাড়াইলে এটা কমে যাবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে উল্টা সম্পর্ক। আর সমানুপাতিক সম্পর্ক মানে হলো ইকুয়াল ইকুয়াল, এদিকে বাড়লে এদিকেও বেড়ে যাবে, এদিকে কমলে এদিকেও কমে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা লাইন বললাম, একটা হচ্ছে আকর্ষণ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। মানে হলো ভর যত বেশি হবে আকর্ষণ বলের মানটা তত বেশি হবে। তারপর এটা হচ্ছে তোমার ভরের, তোমার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো কিনা? এটাই। এবং এই বলটা তাদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে, এটা আর কিছু না, এই যে বরাবর ক্রিয়া করে, এটাই বলতেছে, আর কিছুই না। বলটা সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া, বাট মেইন লাইন হচ্ছে এই দুইটা। তাই নিউটনের মহাকর্ষ সূত্রটা বলতে পারবা? মহাকর্ষ সূত্র হচ্ছে যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো? ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলতে পারবা? বলো তো তানহা, দেখে দেখে বলো। ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শেষ, বলো।
ভর, এটা হচ্ছে যে ভর, ভর। আর হচ্ছে দূরত্বের বর্গ মানে কি স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলো। সমানুপাতিক। হ্যাঁ, ব্যস্তানুপাতিক। শেষ। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝছো মায়া, বুঝছো? ক্লাসটা করে নিও, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, শুরু থেকে করে নিবা। তাহলে দেখো আমরা এবার সূত্রটা যাইতে পারি না, যে তোমাদের বই দেখো সূত্রটা দেওয়া আছে। এই যে, যে কোনো দুইটা বস্তু যদি একে অপরকে আকর্ষণ করে, আকর্ষণ বলের মানটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। লাইনটা দেওয়া আছে। বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা কি করবো, একটা সূত্র বানাবো, খেয়াল করো। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে কি বললাম, এফ সমানুপাতিক m1 গুণন m2, আবার এফ 1/d²। তুমি যদি দুইটা লাইন একসাথে করো, দুইটা লাইন একসাথে করলে কি হবে বলো? এফ সমানুপাতিক চিহ্ন দাও, m1 m2 উপরে থাকবে, আর d² কোথায় চলে যাবে? নিচে। একই কথা না? দুটো লাইন একসাথে করলাম, সমানুপাতিক চিহ্নটা উঠাই ফেলো, একটা সমান চিহ্ন দাও। এটা একটা ধ্রুবক আনতে হবে, যেটা হচ্ছে জি, m1 m2 ডিভাইডেড বাই d²। আমি জাস্ট কি করলাম, সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে সমান চিহ্ন নিয়ে আসলাম। তুমি যেহেতু সমানুপাতিক চিহ্নটা সমান নিয়ে আসলা, তোমাকে একটা মাসুল স্বরূপ এখানে জি দিতে হবে। এটা জি মানে হলো মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে কি বলবা? মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান কত জানো? ধ্রুবক মানে কি, এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না কখনো। 6.67 tan ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে না এখানে। নাই, এই যে মনে রাখো একটু, নাই যদি তোমাদের বই। মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10/11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মনে রাখতেও পারো, না রাখতেও পারো, বইয়ে নাই তোমাদের। কোনটা? কোথায়? কেজি ইনভার্স 2 মানে টু দি পাওয়ার -2 আর কি। তাহলে আমরা একটা সূত্র পাইছি, তুমি জাস্ট কিচ্ছু মনে না রাখলেও সিম্পলি এই সূত্রটা মনে রাখলেই তোমার কাজ শেষ। F ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d²। এটা মনে রাখলেই হবে। এটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় বলের সূত্র। F মানে হলো বলের মানটা গুণফলের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা দিয়ে আমরা বুঝতে পারি। জি তো ধ্রুবক, এটা কি বলবা, এটা বলার কিছু নেই। আমরা কাজ করবো মূলত এগুলা নিয়ে। এই যে দেখো, F is equal to g into m1 m2 divided by d²। জি কি একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সর্বজনীন কেন বলা হয়? পৃথিবীর যে কোনো স্থানে জি এর মানটা একই, হয়েছে, যেখানে লেখা আছে এটাই, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এবার আমি তোমাকে সিম্পলি একটু উদাহরণ দেই। ধরো যে কোনো বস্তুর ভর এটা হচ্ছে যে 1 কেজি, এটা ধরো যে 1 কেজি, ঠিক আছে? আমি এখানে একটা এফ বল কাজ করতেছে না, বুঝছো? এফ বল বা মহাকর্ষীয় বল একটা কাজ করতেছে। আমি ধরো এটাকে 2 কেজি করলাম, এটাকে কত কেজি করলাম? 2 কেজি করলাম। তো আচ্ছা, আমি একটু সহজ থেকে দিই। এটা 1 কেজি আছে, আগের মতো 1 কেজি আছে। তাহলে আমাকে বলো তো এফ এর মানটা কত গুণ হবে? এখানে এফ দেখতে পাচ্ছ না, এফ কাজ করতেছে। এখানে 2 কেজি করে দিলাম, দূরত্ব একই আছে। জাস্ট 1 কেজি বর্গে কত কেজি করলাম? 2 কেজি। মানে একটা বরকে আমরা দ্বিগুণ করে দিলাম, তাহলে বলের মানটা কত গুণ হবে? হ্যাঁ, এই যে দেখো m1 m2 করতে না, তাহলে 1 into 1 করতে, এখানে 1 into 1 করতে না, এখানে এককে 1, আর এখানে 2 তার মানে এখানে এফ হলে এখানে 2f হবে। দ্বিগুণ হবে। বরকে তুমি দ্বিগুণ করে দিছো না, তার মানে কত গুণ হবে? দ্বিগুণ হবে। হ্যাঁ, এই যে এখানে বলছে এটা আর কি, নির্দিষ্ট দূরত্বে দুইটি অবস্থানতে বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে, ভরের গুণফল এখানে কত? 1, এখানে কত হয়ে গেছে? 2, তাহলে দ্বিগুণ হয়ে গেছে না? ভরের গুণফল যদি দ্বিগুণ হয়, তোমার বল কত গুণ হবে? দ্বিগুণ হবে।
বরের গুণফল 3 গুণ হলে বল কত গুণ হবে? 3 গুণ। তাহলে এখানে যদি তুমি 3 করে দাও, আমি যদি এটা 3 করে দিতাম, এটা কত গুণ হবে বলটা? 3 মানে হলো তোমার 3 গুণ হয়ে যাবে। এমসিকিউ তো আসবে এগুলা ঘুরায় পেঁচা, এই জন্য বললাম। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটাতে কার মাথায় আসে খেয়াল করো, মানে বুঝে বুঝে বললে মাথায় চলে আসবে। এটা আমি 2 কেজি করলাম, এটা আমি 2 কেজি করলাম, তাইলে বলো এফ কত গুণ হবে? একটু গুড, হ্যাঁ গুড, কারণ 2 দুগুণে 4। তুমি যদি একদিকে হিসাব করো হবে না, তো গুণফলটা হিসাব করবা, তাহলে এটা কত হবে? 4। এইগুলাই পরীক্ষা আসবে, এগুলো আমাদের এমবিবিএস ও আসছে এই প্রশ্নগুলা, যে বল যদি এত গুণ হয় তাহলে বল কত গুণ হবে। অ্যাডমিশনও আসে, এসএসসি তো আসে, এইচএসসি তো আসে এগুলো। এবার একটু বলো তো দেখি, আমি ধরো এখানে বর একই রাখলাম, বর কোনো চেঞ্জ করলাম না। ধরো যে এখন আমি একটা দূরত্ব হচ্ছে যে 1 মিটার, বুঝছো? দূরত্ব 1 মিটার। আমি এখন দূরত্ব ধরো যে তোমার 2 মিটার করে দিলাম। এটা মনে রাখিও, 1/d², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি আগে এটা শিওর হও, দূরত্ব কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়লে তোমার এফ এর মান কমবে না বাড়বে? কমবে, এটা তো শিওর, কোনো ঝামেলা নেই। এবার আসো যে কতটুকু কমবে। 1 থেকে কত করলা? 2 করলা, তার মানে দ্বিগুণ করলা না? দ্বিগুণ করলে এটা 1/d² মানে কত? 1/2²। কত? 1/4, মানে 4/1 হয়ে যাবে, বুঝছো? এটাকে স্কোয়ার করে হিসাব করবো অলওয়েজ, স্কোয়ার করে, কারণ 1/d² সম্পর্ক। 1 বাই বলাতে মানে হলো কমবে, আর d² মানে হলো 4 গুণ কমবে, বুঝছো কিনা? আমি যদি বলি 3 মিটার, ধরো আমি কত মিটার করলাম? হ্যাঁ, তাহলে কত হবে? 1/3² মানে কত? 9, তার মানে 9/1 হবে। বুঝছো মায়া, দিবা, তুলি, বুঝছো দিবা? এবার দেখি এটা কে বুঝো। আমি 0.5 মিটার করলাম, বলো আমি 0.5 মিটার করলাম, তাইলে কত হবে? আচ্ছা দিলাম, 0.5 দিলাম বা হাফ দিলাম আর কি, একই কথা। হাফ দেওয়া মানে 0.5 দেয়, একই কথা। তাইলে বলো কি হবে এবার? হ্যাঁ, 1/4 হবে আর কি, একই কথা। বা এটা 4 হয়ে যাবে। আচ্ছা বলো এবার, মানে তুমি আগে ছিল 1 মিটার, এখন 0.5 করলা, কমাইছো না বাড়াইছো? তাহলে কি হবে বলের মানটা? বেড়ে যাবে, বেড়ে যাবে। কাছে আনলে পারবে না, দূরে নিলে না কমবে? তাহলে আমি এটা কমাইছি, কমানোর পরে কি হবে? বলের মানটা বেড়ে যাবে। কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে, এটা মনে রাখবা। এই যে তুমি ডাবল করলে, এটা যদি 2 করলাম, আমার কত কমে গেছে না? 4 গুণ কমে গেছে না? আমি এখন কমাই দিছি অর্ধেক, তাহলে 4 গুণ বেড়ে যাবে। কমানোর বাড়ার হিসাবটা মনে রাখবা। তুমি আগে ডিসিশন নিবা, দূরত্ব কমছে না বাড়ছে, যদি বেড়ে থাকে কমবে, কমে থাকলে বেড়ে বেড়ে যাবে, বুঝছো? এই এর চাইতে কঠিন ভাবে আর আসবে না পরীক্ষায়, এইগুলাই সহজ, এর চাইতে খুব সহজই আসবে, তুমি শিওর থাকো। আচ্ছা, আমরা মহাকর্ষ বল বিষয়টা বুঝছি। মহাকর্ষ বল মানে কি বলো? গুড। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কি বলা হয়? মহাকর্ষ বল। আমি যদি, পৃথিবীর অপর নাম কি জানো? পৃথিবীর অপর নাম কি? অবি। অবি কারো নাম আছে নাকি? পৃথিবীর অপর নাম হচ্ছে যে অবি, বুঝছো? মহাকর্ষের জায়গায় তুমি যদি মহাটা উঠে অবি বসাই দাও, নাম কি হয়ে যাবে? অভিকর্ষ, বুঝছো? দেখো মহাকর্ষ বল মানে তুমি কি বলছো? মহাবিশ্বের যে কোন দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কি বলো? মহাকর্ষ বল বলে। আর অভিকর্ষ মানে কি? অভিকর্ষ বল মানে হলো, তুমি যে বললা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, তুমি অভিকর্ষ মানে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে কোনো একটাকে পৃথিবী ধরবা। মানে অভি মানে কি? পৃথিবী না? যে কোনো একটা পৃথিবী ধরলে, আবার যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে তুমি অভিকর্ষ বলবা। মানে হলো, আমি যদি বলি আমাদের, আমার বিজ্ঞান বইয়ের সাথে পৃথিবীর যে আকর্ষণ, এটা হচ্ছে পৃথিবী না? এটা আমার বিজ্ঞান বই। আমার পৃথিবীর সাথে বিজ্ঞান বইয়ের যে আকর্ষণ, তাকে কি বলবা? হ্যাঁ, একটাকে পৃথিবী রাখবাই। হ্যাঁ, পৃথিবী ধরতেই হবে একটা। পৃথিবীর সাথে এবার তুমি যে কোনো বস্তু হিসাব করো, বুঝছো? তাহলে তোমাকে যদি বলা হয় পৃথিবীর সাথে আমার বিজ্ঞান বই, তোমাকে যদি বলা হয় পৃথিবীর সাথে মঙ্গল গ্রহ, তোমাকে যদি বলা হয় পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, কি বলবা? অভিকর্ষ। আবার এটাকে মহাকর্ষও বলতে অসুবিধা আছে?
পৃথিবী নিজে কিন্তু মহাবিশ্বের একটা বস্তু। তাহলে আমরা কি বলতে পারি, সকল অভিকর্ষই মহাকর্ষ। বুঝছো? সকল অভিকর্ষই কি মহাকর্ষ, কারণ অভিকর্ষ হতে হলে তো মহাবিশ্বের অন্তর্গত হতেই হবে তাকে। বুঝছো? পৃথিবীতে তো আর মহাবিশ্বের বাইরে না। বুঝছো সাকিব, আবরার? তাহলে অভিকর্ষ মানে বলো এবার, অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে আকর্ষণ, পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। এই আর কি। তাহলে দেখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই হচ্ছে মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী বস্তুটিকে যে বলে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলা। অভিকর্ষ বলের অপর নাম কি? মাধ্যাকর্ষণ। অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণে হচ্ছে অভিকর্ষ। গাছের ফল মাটিতে পড়া। এই যে দেখো, আমরা পৃথিবীর কোথায় আছি? আমরা পৃথিবীর কোথায় আছি রে? মাঝখানে না? হ্যাঁ, মাঝখানে। মাঝখানে আছি না? মাঝখানে আছি, হ্যাঁ মাঝখানে। নাকি তলায় আছি? ছি, তোমরা এটা জানো না? আমরা, তোমার মাথা, আমরা পৃথিবীর এই জায়গায় আছি, এই যে সমতলে। আমার পৃথিবীর এই জায়গাটা আছে, হ্যাঁ। এটা যদি পৃথিবী চিন্তা করো, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর এই জায়গাটাতে আমরা আছি, ভূপৃষ্ঠে। পৃষ্ঠ, ভূ মানে পৃথিবী, পৃষ্ঠ মানে হলো তোমার পৃষ্ঠটা। তাহলে ভূপৃষ্ঠ মানে পৃথিবীর পৃষ্ঠে আছে। তাহলে পৃথিবীর আকর্ষণ করা মানে কি? ধরো এটা হচ্ছে যে মায়া, এখানে আছে। চুল দিলাম আর কি, চুল দিলাম একটু লম্বা করে। তো মায়া, এই যে এটা হচ্ছে মায়া। মায়াকে পৃথিবী একটা বলে আকর্ষণ করতেছে, কিন্তু তোমরা জানো আকর্ষণ করতেছে, নাহলে মায়া এখানে বসে থাকতে পারতো না। মায়া কিন্তু এখানে উড়ে বেড়াইতো। অনেস্টলি স্পিকিং, ডাস্টার পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? নিশ্চয়ই কি একজন তাকে টানতেছে? না টানলে কিন্তু সে পড়ে যাইতো না। এই যে এটা কিন্তু পড়ে যাবে। আমরা দাঁড়ায় থাকছি, যে টেবিল গুলো দাঁড়ায় আছে কেন? কেউ একজন টানতেছে তাকে কেন্দ্রের দিকে। এই যে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানতেছে। কোন বলে টানতেছে? অভিকর্ষ বলে টানতেছে। বুঝছো? যদি অভিকর্ষ বল না থাকতো, মহাকর্ষ বলতে পারো, স্পেসিফিক অভিকর্ষ বলি, তাহলে যদি এটা না টানতো আমরা আকাশে ঘুরে বেড়াইতাম, মানে উড়ে বেড়াইতাম আর কি। আমাদের কোনো অভিকর্ষ তখন থাকতো না। এটা তো তোমার ওই যে যারা তোমার ওই যে মহাশূন্য অভিযানে যায়, ভিডিও গুলো দেখবা। মহাশূন্য অভিযানে যাইলে দেখবা যে ওইখানে তোমার, হ্যাঁ, বাসে খাবার কাছে যেগুলো এরকম পানিগুলো এরকম উড়ে থাকে। খাবারগুলো তোমার নল দিয়ে টেনে টেনে খাইতে হয়, নাহলে পরে না পানিগুলা। হ্যাঁ, এরকম আর কি। So, কারণ এখানে গ্র্যাভিটি, একদম ওরা পৃথিবীর আকর্ষণ বাইরে মানে পৃথিবীর আকর্ষণটাকে ক্রস করে বের হয়ে গেছে, এই জন্যই এটা হয়। বুঝছো? আচ্ছা, তাহলে অভিকর্ষ মানে বুঝছো? অভিকর্ষ মানে কি? যখন আমাদের আকর্ষণ দুটার মধ্যে যে কোনো একটা পৃথিবী হবে, তখন এটাকে আমরা কি বলবো? অভিকর্ষ। এখন অভিকর্ষ বলের জন্য আমরা একটি স্পেসিফিক ত্বরণ পড়বে, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখো, তোমরা ব্যাগ, সরণ, মন্দন এগুলোর সাথে পরিচিত আগে থেকে? ত্বরণ এগুলো না বুঝলে খুব কষ্ট হয়ে যাবে এখন। দেখো, ত্বরণ মানে কি? অ্যাক্সিলারেশন। বাইক যখন চালাও, এরকম যখন আমরা অ্যাক্সেলারেশন দেই, অ্যাক্সেলারেটর মানে কি? এটা চাপলে বাইক দ্রুত গতিতে আগায়, তাই না? এটা হচ্ছে যে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। মানে কত দ্রুত ব্যাগের পরিবর্তন হচ্ছে। ত্বরণ মানে কি? কত দ্রুত ব্যাগের পরিবর্তন হচ্ছে। তো অভিকর্ষজ ত্বরণ মানে হলো অভিকর্ষ বলের কারণে যদি কারো ত্বরণের পরিবর্তন হয়। ত্বরণের সংজ্ঞাটা লিখে হলো বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। ধরো একটা গাড়ি চলতেছে, গাড়ির এখানে ব্যাগ ছিল যে ধরো 1 ms/1, এখানে 2 ms/1, এখানে 3 ms/1, এখানে 4 ms/1। প্রতিনিয়ত ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে না? তুমি যদি একটা দ্বারা অপরটাকে ভাগ করো, 2 দ্বারা 1কে ভাগ করো, এই যে তাহলে যেটা পাবে এটা হচ্ছে তার ত্বরণ। বুঝছো? মানে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়? কারণ এখন তুমি গাড়ির ক্ষেত্রে ত্বরণটা কেন পাচ্ছ? গাড়ির ইঞ্জিন কাজ করতেছে এই জন্য। সেম ত্বরণটা তুমি যদি অভিকর্ষ বলের কারণে পাও, অভিকর্ষ বলের কারণে পাও। ধরো আমি একটা লাঠি নিয়ে, মানে পাথর নিয়ে এর মাথায় মারলাম এরকম করে, সেম আমি তো এতটুকু অল্প উচ্চতা থেকে মারছি। আমি যদি 2 তলা ছাদ থেকে এর উপরে এটা মারি,
কেমন হবে? বুঝতে পারছো বিষয়টা? যখন অল্প দূরত্বে মারতেছে ও কিন্তু ব্যথা পাচ্ছে না, মানে হলো অল্প বল কাজ করতেছে এখানে। বাট যখন তুমি অনেক দূরত্ব নিয়ে গেলা, অনেক উপরে মারলা, এই যে ধরো এখান থেকে মারলা পাথরটা, অনেক উচ্চতা নামলো না সে, অনেক উচ্চতা নামার কারণে ব্যাগ বৃদ্ধি পাইছে কিন্তু। তোমরা খেয়াল করো বিষয়টা, যখনই এখান থেকে মারতেছো অল্প, ব্যাগটা অল্প ছিল, যখনই আরো উপর থেকে মারবা ব্যাগটা আরো বেশি হয়েছে। মানে তুমি যত বেশি উপরে নিয়ে যাচ্ছ, যত বেশি উপরে নিয়ে যাচ্ছ ব্যাগটা তত কি হচ্ছে, বাড়তেছে। কোন বলের জন্য বাড়তেছে? মাটির দিকে কেউ একজন টানতেছে নিশ্চয়ই। তাহলে অভিকর্ষজ বলের কারণে ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে না, এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কত? অভিকর্ষজ ত্বরণ। এবং অভিকর্ষজ ত্বরণকে আমরা কি বলে থাকি? জি বলে থাকি। জি এর মানটা হলো 9.8 ms ইনভার্স 2। জি এর মান কত? 9.8 ms ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক, এগুলো তোমরা ফিজিক্সে পড়বা আরো ভালো মতো। 9.8 ms ইনভার্স 2 মানে হলো তুমি যখন বস্তুটাকে এরকম ছেড়ে দিবা অভিকর্ষ বলের মধ্যে, 9.8 ms ইনভার্স 1 হারে ব্যাগটা বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাবে 9.8 ms ইনভার্স 1। মানে ধরো ব্যাগটা এখানে আছে 1, এখানে হয়ে যাবে 9.8 ms ইনভার্স 1, এখানে আরো বাড়তে থাকবে, এভাবে করে বাড়তেই থাকবে প্রতিনিয়ত ব্যাগের মানটা। এই জন্য আমরা যত উপরে নেই তোমার ওই যে বলের মানটা তত বেশি হয়, বুঝছো? ms ms ইনভার্স 2 অথবা ms টু দি পাওয়ার মাইনাস, ms টু দি পাওয়ার মাইনাস 2, ms টু দি পাওয়ার মাইনাস 2 এভাবে বলতে পারো, বা একবার ইনভার্স বলে দিতে পারো। ms ইনভার্স, হ্যাঁ মাইনাস, হ্যাঁ। তাহলে দেখো অভিকর্ষজ ত্বরণ, আমরা জানি বল প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। এই যে দেখো আমি বল দিলাম, সে কি ছিল? স্থির ছিল, কিন্তু সে যখন এখানে ছিল স্থির ছিল না। বাট আমি যখন তাকে একটা বল দিলাম সে একটু ওইদিকে চলে গেল না, তার মানে ব্যাগের পরিবর্তন হয়েছে না? ব্যাগ এখানে কত ছিল? 0। আমি তাকে বল দিলাম, ব্যাগ পরিবর্তন হয়েছে। এটা বলতেছে যে বল প্রয়োগ করলে বস্তুর ব্যাগের পরিবর্তন হয়। সময়ের সাথে যে হারে ব্যাগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। এই যে ব্যাগ বৃদ্ধির হার কি বলা হয়? ত্বরণ। ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা কি বলবা বলো? ব্যাগ বৃদ্ধির হারকে যদি ত্বরণ বলা হয় তাহলে অভিকর্ষ ত্বরণ মানে কি? অভিকর্ষ বলের কারণে যদি ব্যাগ বৃদ্ধির হার পায় তাকে বলবো অভিকর্ষজ ত্বরণ। বুঝতে পারছো? তাহলে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলবা? ত্বরণ। ব্যাগ বৃদ্ধির হারকে কি বলবা যদি অভিকর্ষ ত্বরণ জিজ্ঞেস করা হয়? অভিকর্ষ বলের কারণে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। জাস্ট অভিকর্ষ বলের কারণে বিষয়টা লাগাই দিবা। তাহলে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। অভিকর্ষ বলের কারণে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। মান কত? 9.8 ms ইনভার্স 2। কি আর কি। এবং অভিকর্ষ বলের মানটা দেখো, তুমি ধরো এই জায়গায় তুমি দাঁড়ায় আছো না, আমি দাঁড়ায় আছি না, আমি যদি বের করি পৃথিবী আমাকে কত বলে টানতেছে, এই যে এখানে তুমি এটা ধরো মানুষ, তোমাকে পৃথিবী নিচের দিকে টানতেছে, কিন্তু পৃথিবী নিচের দিকে টানতেছে, কত বলে টানতেছে এটা যদি বের করতে চাও এটা হচ্ছে যে এফ বা ডব্লিউ, এফ বা ডব্লিউ। তোমার ভর যেটা মানে হলো এম, তোমার ভরের সাথে তুমি সিম্পলি তোমার জি মানে হলো অভিকর্ষ ত্বরণ গুণ করে দিবা। এখন জি বা অভিকর্ষ ত্বরণ যেটা বললাম, এই ত্বরণটাকে গুণ করে দিলে তুমি বলটা পেয়ে যাচ্ছ, মানে কত বলে তোমাকে টানতেছে, বুঝছো? ডব্লিউ এটা হচ্ছে কি? ডব্লিউ বা এফ, ডব্লিউ বা ডব্লিউ বা এফ মানে হলো পৃথিবী তোমাকে নিচের দিকে টানতেছে না, কত বলে টানতেছে এটা যদি বের করতে চাও কি করবে? তোমার বরের সাথে, তোমার একটা বর আছে না 50 কেজি, 60 কেজি, 30 কেজি, বরের সাথে তুমি জিটা গুণ করে দিবা, কাজ শেষ। জি 9.8 গুণ করে দিবা, কি বের হয়ে যাবে? কত বলে টানতেছে এটা বের হয়ে যাবে। ধরো যে মায়ার বর হলো 10 কেজি, 50 কেজি, মায়ের বর কত? 50 কেজি। মায়াকে পৃথিবী কত বলে টানতেছে বের করো। কি করবা? এম এর মান কত? 50 কেজি। জি এর মান কত? 9.8। সিম্পলি গুণ করে দাও, যেটা আসে। লিখতে পারো, সমস্যা নেই, না লিখলেও অসুবিধা নেই। এখানে 50 ইন্টু 9.8 কত হয়? 198। 198কে 2 ভাগে ভাগ করলে কত হয়? যা হয় আর কি, ঠিক আছে? এটাই তো, এটা হচ্ছে ওজন। যে বলে টানতেছে এটাই কি? ওজন। এই যে ওয়েট লিখলাম, ডব্লিউ লিখলাম, এটা হচ্ছে মূলত কি? ওজন।
বুঝছো? তাহলে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? ভর মানে হলো যে কত কেজি, আর ওজন মানে হলো যে 9.8 দ্বারা গুণ করে যেটা পাও সেটা। এবং ওজনের একক হচ্ছে নিউটন। এটাকে কি বলবা? নিউটন। এন দ্বারা বলবা। যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাচ্ছি, এই জন্য এটাকে আমরা কি বলবো? নিউটন। বুঝছো? তো আমি যদি বলি এবার ভর কত, এবার ওজন কত, ধরো এবার ভর হলো 100 কেজি। আমাকে এবার ওজন বের করে দেখাও। এবার ভর হলো 100 কেজি, ভর 100 কেজি, ওজন বের করে দেখাও। হুম, করো, কত আসে? ক্যালকুলেটর নিয়ে আসবে, হ্যাঁ, আগামীকাল থেকে আমরা হয়তো ম্যাথ করতে পারি, এখানে ম্যাথ আছে কিছু। 98 আর কি, এটা করার কি লাগে আর? 9.8 গুণন 100 কত হয়? 98 নিউটন। বুঝছো? গুণ করলে 98, 98 পাবা। বুঝছো কিনা? ভর এবং ওজনের মধ্যে পার্থক্য বুঝছো? তাহলে তুমি যদি বাজারে গিয়ে বলো আমাকে 1 কেজি ওজনের চাল দেন বা 2 কেজি ওজনের চাল দেন, কথাটা ভুল না সঠিক? ভুল। তোমাকে বলতে হবে 1 কেজি বরের চাল দেন, কারণ ওজন বললে 9.8 দিয়ে গুণ করে তোমাকে বলতে হবে। হ্যাঁ, আর বরের ওজন কেজি, তোমার বরের একক হচ্ছে কেজি, আর ওজনের একক হচ্ছে যে নিউটন। তোমাকে যদি স্পেসিফিকলি বলতে হয়, তুমি বাসা ওখানে গিয়ে বলবা ধরো তোমার 1 কেজি চাল প্রয়োজন, তাহলে 1 কেজিকে তুমি নিউটনে নিয়ে যাও। 1 গুণন 9.8, তুমি ওইখানে গিয়ে বলবা আমাকে 9.8 নিউটনের চাল দেন, ওজনের চাল দেন। বুঝছো? এই আর কি। তাহলে ভর এবং ওজনের পার্থক্য হচ্ছে এটা। দেখো আলফি, অভিকর্ষ ত্বরণটা বুঝছো? জি এর মান বুঝছো? দেখো, আমরা একটু আগে এই যে এটা আমরা জি বের করার জন্য একটা সূত্র পাই, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। অভিকর্ষ ত্বরণ বের করার একটা সূত্র, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এটা তোমরা এমনি যাও না, পরীক্ষা আসবে না। জি ইজ ইকুয়াল টু জিএম বাই, জি মানে কি একটু আগে বললাম, অভিকর্ষ ওই যে মহাকর্ষীয় ধ্রুবক। এম সমান হলো পৃথিবীর ভর। এম মানে কি? পৃথিবীর ভর কত? 6.4 ইন্টু 10⁻24 কেজি, বা 6.4 ইন্টু 10⁻24, আর হচ্ছে পৃথিবীর ভর। লাগবে না মানে তোমাদের আসবে না এটা। আর মানে হলো পৃথিবীর ব্যাসার্ধ। আর যদি পৃথিবী চিন্তা করো, পৃথিবীর এখানে তো আমরা আছি, এই যে মাঝখান থেকে পৃথিবীর এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। বলতেছি আর কি, লাগবে না। এখান থেকে আমরা জি বের করতে পারি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আচ্ছা একটু খেয়াল করো তো, জি এর মানটা আর স্কোয়ারের সাথে কি ব্যস্তানুপাতিক না? এটা, হ্যাঁ, এগুলোর সাথে সমানুপাতিক, এটার সাথে ব্যস্তানুপাতিক। মানে কি? আর বাড়লে জি কমবে, জি কমলে আর বাড়বে। আচ্ছা, পৃথিবীটা কেমন, গোল? হ্যাঁ, পৃথিবী গোল না, পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো, ডিমের মতো দেখতে। এই যে এটা গোল না, গোলটাকে তুমি যদি একটু চ্যাপটা দাও, একই আর কি। না, কমলা লেবু একটু চ্যাপটা, তাহলে পৃথিবীকে তুমি যদি একটু চাপ দাও, তাহলে এটা এরকম হয়ে যাবে, ওভাল শেপ হবে। পৃথিবী হচ্ছে অনেকটা এমন, পৃথিবী এমন উপবৃত্তাকার, এটাকে আমরা বলি উপবৃত্তাকার। মানে ডিমের মতো বা কমলা লেবুর মতো, মনে রাখতে পারো। পৃথিবী এরকম গোল না। এখন এই গোল না হওয়ার জন্য একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো দেখো, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, হ্যাঁ। এখানে আমরা দুইটা সেন্টার পাই, এটা একটা, এটা একটা। দেখো তো, এখানের মধ্যবর্তী যে দূরত্ব বা আর, এখানে যে মধ্যবর্তী দূরত্বটা বা আর, এখানে কি সেম দূরত্ব? না। এখানে কি সেম দূরত্ব? না। তাহলে আমরা এখানে আর এর ব্যাস কম হয়ে গেছে না? আর এই যে আর এর ব্যবধান হয়ে গেছে না এখানে, আর এই জায়গায় বেশি, এই জায়গায় কম, এই জায়গায় আবার কম। বুঝতে পারছো? একটা হিসাবে আসো তাইলে, এই অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই কথা খেয়াল করো, এই অংশটাকে কি অর্ক?
এই অংশটাকে কি বলা হয়, বা মাঝখানের অঞ্চল, এগুলো হচ্ছে যে মেরু অঞ্চল, এগুলোকে কি বলবা, মেরু অঞ্চল। এটা বাংলাদেশের হিসাবে মানচিত্র দেখতে হবে। তাহলে আসো, এটা কি বিষুবীয় অঞ্চল, এগুলো কি আমরা বিষুবীয় অঞ্চলের দিকে আছি, মেরু অঞ্চলে গেলা। বিষুবীয় অঞ্চলে কি বেশি তোমার, আর অনেক বেশি না? তাহলে বলো জি কম হবে না বেশি হবে? ইয়েস। তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা কি পাবো, জি একটু কম পাবো, একটু কম পাবো। নর্মাল ভ্যালু কত বলছে একটু আগে, 9.8, জি এর নর্মাল ভ্যালু কত, 9.8। তাহলে তুমি শিওর থাকো বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.8 থেকে কিছু কম পাবা, বুঝছো? কম হয়ে কত হয়, 9.78 হয়। এই যে বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন 9.78 নিউটন। তাহলে আমাদের এখানে কত পাই আমরা, 9.78 এমএস ইনভার্স 2। বুঝতে পারছো কেন কম হয়েছে, এটা বুঝতে পারছো কিনা? কারণ আরটা বেশি, মাঝখানে আরটা বেশি না, এই জন্য আমাদের জিটা একটু কি হয়, কম হয়। আবার এদিকে খেয়াল করো, এটা কি মেরু অঞ্চল না, মেরু অঞ্চল আর কম না? তো আমরা জানি এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর যদি কম হয় এটা কি হয়ে যাবে, তাহলে এটা কি 9.8 এর সাথে একটু বেশি হয়ে যাবে না? কত বেশি হবে, 9.83 হয়ে যাবে, এটা 9.83 এমএস ইনভার্স 2। বুঝতে পারছো? একটু বাড়াই দিছে আর কি, 9.80 ছিল এখানে, 9.83 করে দিছে মেরু অঞ্চলে। মনে রাখবে, এগুলো পরীক্ষা আসবে। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কত, 9.78। মেরু অঞ্চলে জি এর মান কত? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মেরু অঞ্চলে জি এর মান বেশি নাকি বিষুবীয় অঞ্চলে জি এর মান বেশি, মেরু অঞ্চলে। কেন বেশি? এই যে ব্যাসার্ধের জন্য। কারণ বলবা যে এগুলো পরীক্ষা খ নাম্বারে আসবে বা গ নাম্বারে আসবে। কিভাবে এক্সপ্লেন করবা, বলো যে পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার না, পৃথিবীটা দেখতে কমলা লেবুর মতো। তো মাঝখানে বিষুবীয় অঞ্চলে আরটা বেশি, মানে দৈর্ঘ্যটা বেশি হয়, দৈর্ঘ্যটা বেশি হয়, জি আমরা কম পাই। আবার মেরু অঞ্চলে জিটা আরটা কমে যায়, এই যে দেখো দূরত্বটা কমে গেছে না, বলে জিটা বেশি পাবা। বেশি কত হয়, 9.83 এমএস ইনভার্স 2 আমরা পাই। বুঝছো? তাইলে আমি আর একটু ঘোরায় বলি বিষয়টা। ধরো যে আবরার, আবরারকে আমি পৃথিবীর এখানে রাখলাম, তার যে ওজনটা পাবা, আবরারকে যদি আমি পৃথিবীর মেরু অঞ্চলে নিয়ে যাই, তার ওজন কমবে না বাড়বে? বাড়বে। কেন? জি বেড়ে গেছে। বুঝছো? মানে হলো ধরো ওর ওজন হচ্ছে 50 কেজি, তাহলে এখানে 50 গুণন 9.78, আর এখানে কত, 50 গুণন 9.83। তাহলে বড় সংখ্যা দিয়ে গুণ করলে মানটা বড় বেশি হয়ে যাবে না? তার মানে কোনো বস্তুর ওজন কোথায় বেশি হবে, মেরু অঞ্চলে বেশি হবে। কম কোথায় হবে, বিষুবীয় অঞ্চলে হবে। আমরা এভারেজ একটা ভ্যালু ধরি, এটা হচ্ছে 9.8। ঠিক আছে? এই যেখানে বলছে বিষুবীয় অঞ্চলে এর ওজন সবচেয়ে কম হবে, আর ক্রান্তীয় অঞ্চলে, মানে হলো এই যে আমাদের তোমার এই যে মেরু অঞ্চল আর কি, ক্রান্তীয় এবং মেরু অঞ্চল একই, এটা হচ্ছে সবচেয়ে বেশি হবে। আমরা আগামীকাল আলোচনা করব পার্ট 6, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর ওজন। আজকে যেটা আলোচনা করলাম এটাই মূলত আবার এখানে আলোচনা করবো। পৃথিবীর আকৃতির জন্য কি হবে, আকৃতি মানে তো বুঝছো এখন, আকৃতি, আকার আকৃতির মধ্যে পার্থক্য জানো? এগুলোর মধ্যে কিসের পার্থক্য, আকার নাকি আকৃতি? আকৃতি। এটা দেখতে চতুর্ভুজ, এটা বৃত্ত, এটা ত্রিভুজ। এগুলোর মধ্যে কিসের পার্থক্য, সাইজ, বড় আরেক ছোট, বড় আরেকটু বড়, সাইজ। তাহলে আমরা এখন যেটা বললাম এটা কিসের জন্য, আকৃতির জন্য। ওভাল শেপ, মানে ডিম আকৃতির হয়ে যাচ্ছে পৃথিবীটা, এই জন্য আকৃতির জন্য পাই। আহ্নিক গতির জন্য পৃথিবী নিজকে চারপাশে কিন্তু ঘুরে, জানো? নিজকে চারপাশে ঘুরে। আহ্নিক গতির জন্য পাই, মেরু অঞ্চল থেকে কণিক দূরত্ব, এগুলো রিডিং দিবে একবার। আমরা আগামীকাল লিফট এবং শূন্য মহাশূন্য ওজনের তারতম্যটা পড়বো, ওজন নিম্নতার অনুভব। লিফটে, তোমরা যখন লিফটে ওঠার অভ্যাস থাকে কারো, যদি দেখবা যখন লিফটটা উপরে উঠে আমাদের হালকা মনে হয়, কিছুটা হালকা মনে হয়, আবার যখন লিফটটা নিচে নামে তখন ভারী মনে হয়। কেন? এটা আমরা আগামীকাল এই কনসেপ্ট গুলো থেকে পড়বো। তাহলে আজকে তোমাদের কি কি পড়াইলাম, শুরুতে কি বলছি, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলা হয়, মহাকর্ষ বল বলা হয়। এবং মহাকর্ষ বলের মানটা পৃথিবীর সবচেয়ে কম শক্তিশালী বল। ওকে, এরপরে আমরা কি বললাম, অভিকর্ষ বল। অভিকর্ষ বল মানে কি, মহাকর্ষ বলের মধ্যে যদি যে কোনো একটা পৃথিবী হয় তাহলে তাকে কি বলবা, অভিকর্ষ বল।
এবং আমরা মহাকর্ষ বলের মানটা যাচাইয়ের জন্য নিউটনের মহাকর্ষের সূত্রটা বললাম। মহাকর্ষের সূত্রটা কি ছিল? বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F = m1 × m2 ডিভাইডেড বাই r²। ওকে, এই আর কি। এরপর অভিকর্ষ ত্বরণ করলাম। অভিকর্ষ ত্বরণ মানে হলো অভিকর্ষ বলের কারণে বেগের বৃদ্ধির হার বা পরিবর্তনের হার। অভিকর্ষ ত্বরণ যেটাকে আমরা কি বলতেছি, জি 9.8। অভিকর্ষ ত্বরণ মানটা বিভিন্ন স্থানে বিভিন্ন হতে পারে, যেমন বিষুবীয় অঞ্চলে একটু কম হয়, কারণ হলো আর এখানে বেশি, কত হয় 9.78 হয়ে যায়। আর মেরু অঞ্চলে এটা একটু বেশি হয়, কত হয় 9.83, কারণ আর একটু এখানে কম হয়ে যায়। বুঝতে পারছো? এতটুকু ভাষা খুব ভালো মতো করে পড়বা, হ্যাঁ।